শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আজকে আলোচনা করব অর্থনীতি তৃতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে। আর আজকে পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে অর্থনীতি তৃতীয় পত্রের নবম অধ্যায়ে তোমাদের আলোচনা করব সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে। আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে সেই বিষয়গুলো হলো সরকারের আয় ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সরকারের ব্যয়ের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের উৎসসমূহ ব্যাখ্যা করতে পারবে। পরবর্তীতে আছে সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাতসমূহ বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, সরকারি অর্থ ব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। একটি সরকার কোন কোন খাতে কোন নীতিতে কী পরিমাণ ব্যয় করবে এবং সেই ব্যয়ের পরিমাণের উপর ভিত্তি করে কোন কোন উৎস থেকে কী পরিমাণ তার অর্থের সংগ্রহ এবং আয়ের সংস্থান করবে, এই বিষয়গুলো নিয়ে যখনই অর্থশাস্ত্র আলোচনা করে তখনই সেই বিষয়টাকে বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা, যাকে বলা হয় পাবলিক ফিনান্স। অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকেই সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। আমরা জানি ব্যক্তি সবসময় আয় বুঝে ব্যয় করে, কিন্তু সরকারের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি আলাদা। অর্থাৎ সরকার প্রথমেই ব্যয়ের বিভিন্ন খাতগুলো নির্ধারণ করে, তারপরে সেই ব্যয়ের মেটানোর জন্য সরকার বিভিন্ন আয়ের উৎস খুঁজে বেড়ায়। অর্থাৎ সরকার ব্যয় বুঝে আয় করে। ব্যক্তিগত আয় ব্যয়ের সাথে সরকারি আয় ব্যয়ের এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। সরকারি আয় ব্যয়ের প্রথম দিকেই সরকার জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সরকার কোন কোন খাতে কিভাবে কোন নীতিতে ব্যয় করবে এবং এই ব্যয় নির্বাহের জন্য কোন কোন উৎস হতে আয় সংগ্রহ করবে, ঋণ গ্রহণ ও ঋণ গ্রহণের যৌক্তিকতা কতটুকু ইত্যাদি নীতিগত বিষয় নিয়ে সরকারি অর্থব্যবস্থা গুরুত্ব সহকারে আমরা আজকে আলোকপাত করব। আমরা জানি সরকারি অর্থব্যবস্থায় সরকার ব্যয় বুঝে আয় করে। অর্থাৎ সরকার একটি নির্দিষ্ট অর্থ বছরে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে, পরবর্তীতে প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য আয়ের উৎস সন্ধান করে। সরকারি অর্থব্যবস্থায় সরকারের আয় ব্যয়ের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে সরকারি অর্থব্যবস্থায় আমরা জানি যে সরকারের আয় এবং ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে সরকারি অর্থব্যবস্থা বলা হয়। এই সরকারি অর্থব্যবস্থা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। আমরা কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদ তাদের সংজ্ঞা নিয়ে এখন আলোচনা করব, দেখব যে তারা কি বলেছে। আমরা প্রথমেই দেখতে পাই অধ্যাপক ডালটন বলেন, সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সাথে অপরটির সমন্বয় সাধনের কার্যাবলী আলোচনা করে। অর্থাৎ ডালটনের সংজ্ঞাতে স্পষ্টত যে বিষয়টি যে সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় এবং ব্যয় একটির সাথে অপরটির একটি সমন্বয়ের বিষয়। এই সমন্বয়ের সাধনই হচ্ছে সরকারি অর্থব্যবস্থার মূলত কাজ। এটি বলে গেছেন অধ্যাপক ডালটন। পরবর্তীতে অধ্যাপক টেইলর বলেন, আমরা দেখতে পাই যে অধ্যাপক টেইলর বলেন, সরকারের প্রতিষ্ঠানের অধীনে সুসংঘবদ্ধ জনগোষ্ঠী হিসেবে
জনগণের আর্থিক লেনদেন সংক্রান্ত আলোচনায় সরকারি অর্থ ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে দেখতে পাই যে অধ্যাপক আর্মিটেজ স্মিথ বলেন, রাষ্ট্রীয় আয় ব্যয়ের প্রকৃতি ও নীতির অনুসন্ধানকারী শাস্ত্র হলো সরকারি অর্থ ব্যবস্থা। অর্থাৎ একটি রাষ্ট্রের আয় ব্যয়ের যে প্রকৃতি, যে নীতি, এই বিষয়গুলি যখন অনুসন্ধান করে যে শাস্ত্র, সেই বিষয়টাই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। পরবর্তীতে আমরা দেখতে পাই অধ্যাপক আর.এ. মাসগ্রেভ বলেন, আধুনিক অর্থনীতিবিদ, বিখ্যাত আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক আর.এ. মাসগ্রেভ বলেন, যেসব জটিল সমস্যা সরকারি আয় ব্যয় প্রক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ আমরা এই অধ্যাপক ম্যাসগ্রেভের সঙ্গে দেখতে পাই যে উনি বলেছেন যে সরকারি আয় ব্যয় একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াকে উনি বলেছেন একটি জটিল, এই জটিল প্রক্রিয়া যা সরকারি আয় ব্যয় প্রক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়, সেটাকে উনি বলেছেন সরকারি অর্থ ব্যবস্থা। মূলত আমরা এই চারজন অর্থনীতিবিদের সংজ্ঞার ভিতরে যে মূল কথাটা পাই সেটা হচ্ছে সরকারি আয় ব্যয় সংক্রান্ত সমন্বয় এবং তাদের যে প্রক্রিয়াগত, নীতিগত এবং প্রকৃতিগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে মূলত সরকারি অর্থ ব্যবস্থা আলোচনা করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি গ্রাফের মাধ্যমে দেখব যে সরকারের বিভিন্ন খাতে কিভাবে অর্থের সংস্থান আমরা দেখব। যে এই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাই যে বিশাল একটি জায়গা জুড়ে রয়েছে কর রাজস্ব। অর্থাৎ যে কর রাজস্বের মাধ্যমে যে অর্থের সংস্থান করে সেটা কর রাজস্ব। তারপরে কিন্তু আমরা দেখতে পাই আছে বৈদেশিক অনুদান, বিদেশি বিভিন্ন সংস্থার অনুদান আছে, সেই অনুদান আমরা দেখতে পাই কিছু অংশ। তারপরে কিন্তু আমরা দেখতে পাই বৈদেশিক ঋণ, বিদেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার যে ঋণ গ্রহণ করে থাকে সেই ঋণের পরিমাণটা আমরা দেখতে পাই এখানে। আছে অভ্যন্তরীণ অর্থায়ন, অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকার যে অর্থের সংস্থানটা করে থাকে সেটা আমরা দেখতে পাই যে অভ্যন্তরীণ অর্থায়ন। অর্থাৎ অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকার যেভাবে আর্ন করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন। তারপর হচ্ছে কর বহির্ভূত রাজস্ব, কর বহির্ভূত কিছু রাজস্ব আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আরেকটি দেখতে পাই রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব, সেটার পরিমাণ একেবারে সীমিত আকারে, অর্থাৎ স্বল্প পরিমাণ। সবচেয়ে অল্প পরিমাণ যে দিকটা দেখতে পাই সেটা হচ্ছে রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব, এবং বিশাল জায়গাটি রয়েছে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কর রাজস্ব। শিক্ষার্থী, ব্যয়ের যে উদ্দেশ্যগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করবো। বিভিন্ন দিকে সরকার লক্ষ্য রেখে বা বিভিন্ন কারণে সরকারি ব্যয় নির্বাহ করতে হয় বিভিন্ন প্রয়োজনে। প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে মৌলিক চাহিদা পূরণ। সরকারের যে মানুষের যে মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাকে পূরণ করার জন্য সরকার ব্যয় করে থাকে। সেই ব্যয়টাকে প্রথম বলা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ। পরবর্তীতে আসে যে প্রতিরক্ষা ব্যয় নির্বাহ, অর্থাৎ একটি দেশের প্রতিরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই প্রতিরক্ষা খাতকে সমুন্নত রাখার জন্য এখন বিশাল অঙ্কের ব্যয় সেখানে করতে হয় সরকারকে। সেই পরবর্তীতে আসে সেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যয় নির্বাহ। তারপরে আছে আইন শৃঙ্খলা রক্ষা। একটি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারকে ব্যয় করতে হয়। সেখানে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারকে যে বিশাল অঙ্কের একটি ব্যয় নির্বাহ করতে হয় এখানে বলা হচ্ছে। তারপরে বলতে বেসরকারি প্রশাসনিক পরিচালনা, বেসরকারি যে প্রশাসন আছে সেই পরিচালনার জন্য সেখানে সরকারকে ব্যয় করতে হয়। আছে বিচার বিভাগ। একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ তিনটি স্তম্ভ আছে, একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভের ভিতরে আরেকটি হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগ পরিচালনা বা বিচার বিভাগের সমস্ত প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য সরকারকে ব্যয় করতে হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণ। মানুষের মৌলিক চাহিদার ভিতরে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণের জন্য সরকারকে সবসময় এবং বছরের একটি বিশাল সময় জুড়ে শিক্ষার যে কার্যক্রম পরিচালনা করতে হয় সেই শিক্ষার সমস্ত কার্যক্রম পরিচালনা সরকারকে একটি বিশাল অঙ্কের বাজেট দেখাতে হয়, বাজেট ব্যয় করতে হয়। তারপর আছে স্বাস্থ্য এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ। পরবর্তীতে আমরা দেখতে পাই যে কৃষি খাত আছে, বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষিখাত। সেই কৃষিখাতও সরকারকে ব্যয় করতে হয়। কর্মসংস্থান বৃদ্ধি, বিপুল জনবহুল এই দেশ,
সুতরাং বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারকে লক্ষ্য রাখতে হয়, সেই কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারকে খরচ করতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই সামাজিক নিরাপত্তা যে আছে, যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য সরকার প্রতি বছর নতুন নতুন সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আওতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভিতরে নিয়ে আসতেছেন এবং সেই বিষয়গুলোর জন্য সরকারকে প্রতি বছর এই খাতে ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাই সম্পদ আবিষ্কার ও সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ দেশের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদের আবিষ্কার, নতুন নতুন প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং সেগুলো সুষ্ঠু ব্যবহারের জন্য সরকারকে ব্যয় করতে হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। একটি রাষ্ট্রের উন্নয়নের যে মূল চাবিকাঠি আমরা দেখতে পাই, সেখানে এই পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। সেই পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তারপরে আমরা দেখতে পাই নগরায়ন। সরকারকে নগরায়ন করছে না, নতুন নতুন শিল্প নগরায়ন এবং নগর প্রতিষ্ঠা করার জন্য নগরায়ন করার জন্য সরকারকে খরচ করতে হয়। পরবর্তী আমরা দেখব দুর্যোগ মোকাবেলা। একটি দেশে বিভিন্ন ধরনের দুর্যোগ আসতে পারে। বর্তমান এই দুর্যোগকালীন সময়েও সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমান করোনাকালীন সময়ে সরকারকে এই যে ব্যয় নির্বাহ করতে হচ্ছে, সেই ব্যয় নির্বাহ করার জন্য সরকারকে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হচ্ছে। এছাড়াও প্রতি বছর বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকারকে খরচ করতে হয়। সেই খরচটাকে এখানে বলা হচ্ছে দুর্যোগ মোকাবেলা এই ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী আঞ্চলিক বৈষম্য হ্রাস। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের ভিতরে যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্য হ্রাসের জন্য কিছু খরচ হয়, অর্থাৎ একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চল যখন অধিকতর ডেভেলপ হয়ে যায় তখন একটি বৈষম্য সৃষ্টি হয়। সেই বৈষম্য হ্রাসের জন্য প্রত্যেকটা অঞ্চলে সমানভাবে উন্নয়ন করার জন্য সরকারকে ব্যয় করতে হবে। তার কাছে শিল্প খাত এবং মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন তো সরকারের বিভিন্ন ধরনের দক্ষ ট্রেনিং প্রতিষ্ঠান, বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, সেখানেও সরকারকে খরচ করতে হয়। আছে আয়ের সুষম বন্টন। তারপরে করতে হবে পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী। পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী একটি রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র যে একটি অন্য অন্য রাষ্ট্রের সাথে যে ধরনের কার্যাবলী সম্পাদন করার জন্য রাষ্ট্রের যে সমস্ত খরচ সম্পূর্ণ করতে হয়, সেই সমস্ত খরচকে এখানে পররাষ্ট্র বিষয়ক কার্যাবলীর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা পরবর্তীতে পাই ঋণ ও সুদ পরিশোধ, অর্থাৎ আমরা বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে যে ঋণ গ্রহণ করে থাকি, সেই ঋণ পরিশোধ করতে হয় এবং সেই ঋণের সুদ পরিশোধ করতে হয়। এইভাবে সরকারকে প্রতি বছর বিশাল অর্থ বরাদ্দ করতে হয়। তারপরে আমরা দেখতে পাই আন্তর্জাতিক সংস্থা চাঁদা পরিশোধ। বিভিন্ন বাংলাদেশ, কমনওয়েলথ থেকে শুরু করে IMF, জাতিসংঘ, বিশ্বব্যাংক প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করেছে এবং সেই সদস্য পদের প্রত্যেকটা জায়গায় তাদেরকে চাঁদা পরিশোধ করতে হয়। তো সেখানেও একটি বিশাল অর্থ বরাদ্দ আছে। তারপরে চিত্ত বিনোদন এবং অর্থনৈতিক উন্নয়ন। আমরা এই সমস্ত পয়েন্ট থেকে আমরা বুঝতে পারি যে একটি সরকার একটি রাষ্ট্রের যে বিভিন্ন দিকগুলা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে যেভাবে তার ব্যয় সংস্থান করে থাকে এবং ব্যয়ের যে উদ্দেশ্যগুলো আমরা দেখতে পাই, এখানে প্রায় 23 থেকে 24টি পয়েন্ট আমরা দেখতে পাই। সেখানে সরকারি ব্যয়ের বিভিন্ন উদ্দেশ্য এখানে আমরা উল্লেখ করেছি। শিক্ষার্থী বন্ধুরা, সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়। সুতরাং জনগণের মধ্য থেকে যেহেতু সরকার নির্বাচিত হয়, জনগণের দ্বারা যেহেতু নির্বাচিত হয় এবং জনগণের জন্য যেহেতু তারা নির্বাচিত হয়, সুতরাং আমরা বলতে পারি গণতন্ত্রের এই বিখ্যাত সংজ্ঞা থেকে আমরা বলতে পারি বা বুঝতে পারি কোনো নির্দিষ্ট সময়ে যারা সরকার পরিচালনার দায়িত্বে আসে বা দায়িত্ব পালন করেন, তাদের ব্যক্তিগত কোনো উৎস থেকে সরকারি ব্যয় নির্বাহ করা হয় না। আমরা জানি তাহলে এই বিপুল পরিমাণ সরকারি ব্যয়ের যে অর্থায়ন, সেই অর্থের উৎস কোথায় এবং তা অনুসন্ধান করা যেতে পারে। আমরা সরকার যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে, সেই ব্যয়ের অর্থটা কোথা থেকে আসে আমরা সেই বিষয়গুলো জানব। বর্তমান বিশ্বে কোনো দেশ বা জাতি বিচ্ছিন্ন নয়। আমরা জানি যে ক্ষুদ্র, অনুন্নত এবং উন্নয়নশীল বা স্বল্প আয়ের যে দেশগুলো আছে, তাদের উন্নয়ন ব্যয় মেটাতে অক্ষম হলে অভ্যন্তরীণ উৎস বাইরে তারা বন্ধু প্রতিনিধি রাষ্ট্র আছে এবং দাতা সংস্থা আছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, সেসব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ আছে, তাদের কাছে তারা
যায় এবং তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণে তারা অনুদান, দান, ঋণ গ্রহণ করে থাকে। আমরা এক নজরে আমরা দেখব যে সরকারি ব্যয়ের যে অর্থায়ন আছে, সেই অর্থায়নের যে উৎসসমূহ আছে, সেই বিষয়গুলো আমরা এই চার্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে সরকারি ব্যয়ের যে অর্থায়ন আছে, প্রথমত দেখতে পাই যে সরকারি ব্যয়ের অর্থায়ন দুই ভাগে বিভক্ত। প্রথমে আছে অভ্যন্তরীণ উৎস, পরবর্তী আছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসের ভিতরে দুটি খাত, একটি হচ্ছে সরকারি খাত এবং অন্যটি হচ্ছে ব্যক্তিগত খাত। আমরা বাহ্যিক উৎসের ভিতরে দেখতে পাই যে একটা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ, আর একটা হচ্ছে ধনী দেশ ও দাতা সংস্থা। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে সরকারি খাতের যে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ উৎসের ভিতরে যে সরকারি খাত আছে, আমরা সেগুলো দেখব। রাজস্ব উদ্বৃত্ত, পরবর্তী কর ধার্য, মূলধনী আয়, নোট প্রচলন বা ঘাটতি অর্থায়ন। আমরা সরকারি খাতের যে রাজস্ব উদ্বৃত্ত আছে, রাজস্ব উদ্বৃত্তের ভিতরে আমরা দেখতে পাই যে বিগত অর্থ বছরের রাজস্ব আয় থেকে ব্যয় কম হলে তাকে বলা হয় রাজস্ব উদ্বৃত্ত। এটি সরকারি ব্যয় নির্বাহের প্রথম মৌলিক খাত এবং রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ বেশি হলে সরকার বড় ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করতে উৎসাহ বোধ করে। পরবর্তী আমরা দেখতে পাই কর ধার্য। সরকার জনগণের আয়, সম্পদ, মুনাফা, বিক্রয় ইত্যাদির উপর কর আরোপ করে সরকারি ব্যয় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে। পরবর্তী দেখতে পাই মূলধনী আয়, অর্থাৎ সরকার জনগণের নিকট যে বন্ড, শেয়ার এবং যে ঋণপত্র বিক্রি করে, এই বিক্রির মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে থাকে। অন্যদিকে সরকারি বিভিন্ন যে সেবামূলক প্রতিষ্ঠান, কলকারখানা আছে ইত্যাদি থেকেও সরকার আয় সৃষ্টি করে, যা বলা হয় মূলধনী আয় এবং পরবর্তীতে সরকারি ব্যয়ের জন্য তা ব্যবহৃত হয়। নোট প্রচলন এবং ঘাটতি অর্থ সংস্থানে আমরা দেখতে পাই সরকারি ব্যয় নির্বাহের এটি সর্বশেষ প্রচেষ্টা। জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্পসমূহে অর্থায়নের আর কোনো পথ খোলা না থাকলে সরকার নতুন নোট প্রচলন করে। এটি শেষ চেষ্টা, কারণ এক্ষেত্রে দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টির সম্ভাবনা থাকে, তাই পারতপক্ষে সরকার ঘাটতি অর্থায়নের সুযোগ নিতে চায় না। আমরা পরবর্তী দেখতে পাই যে ব্যক্তিগত খাতের ভিতর আছে বেসরকারি খাতের ব্যাংক, বিমা আছে, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, তারপর আছে কর্পোরেট হাউস সহ আমরা বেসরকারি যে এনজিও সংস্থাগুলো দেখতে পাই, তার ভিতরে আছে ব্র্যাক, প্রশিক্ষা, আশা, এইসব প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে সরকারি প্রচেষ্টা সহযোগী হয়। আমরা বাহ্যিক উৎসের ভিতরে দেখতে পাই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ আমরা দেখতে পাই। এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানসমূহ আছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB, এইসব হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। আমরা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে বিশ্ব ব্যাংক গড়ে ওঠে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমরা দেখতে পাই ওয়ার্ল্ড ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার অর্থাৎ IMF একটি আর্থিক প্রতিষ্ঠান। তারপরে আমরা দেখতে পাই যে IDB অর্থাৎ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে দেখতে পাই ADB হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এইসব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ ঋণের মাধ্যমে সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে তারা প্রত্যক্ষ সহযোগী হিসেবে ভূমিকা পালন করে থাকে। আমরা পরবর্তী দেখতে পাই দাতা সংস্থার ভিতরে আমরা জানি যে আন্তর্জাতিক অনেক দাতা সংস্থা, যেমন কেয়ার আমেরিকার দাতা সংস্থা, সেভ দ্য চিলড্রেন আমেরিকা, GTZ জার্মানির, DFID যুক্তরাজ্যের, সিডা কানাডার প্রতিষ্ঠান, সিডা সুইডেনের প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানগুলো উন্নয়নশীল দেশগুলো আছে, সেসব দেশে তারা সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে থাকে। আমরা ধনী দেশ দেখতে পাই যে উন্নত দেশসমূহ যেমন মার্কিন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, সৌদি আরব ইত্যাদি অনুন্নত দেশসমূহে আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যক্তিগত খাতের ভিতরে আমরা যেখানে বেসরকারি খাতের ব্যাংক এবং বিমা ও অর্থলগ্নিকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে আমরা দেখতে পাই যে সরকারি প্রকল্প বাস্তবায়নে দেশের বেসরকারি খাতের ব্যাংক, বিমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস ইত্যাদি শিল্প গ্রুপ অংশগ্রহণ করে। তারপরে আমরা সাম্প্রতিককালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমরা জানি যে PPP নামে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল জনপ্রিয় একটি খাত, সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে অনেক উন্নয়ন প্রকল্পে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগ বাস্তবায়ন করতেছে। বাংলাদেশের বড় বড় যেসব বৃহৎ প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে PPPর মাধ্যমে। আমরা দেখতে পাই দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, প্রশিক্ষা, আশা এরা শিক্ষা, স্বাস্থ্য এবং বনায়ন সহ বিভিন্ন খাতে সরকারি প্রচেষ্টার সহযোগী হয়।
শিক্ষার্থী বন্ধুরা, একটি সরকার রাষ্ট্র পরিচালনার সার্বিক ব্যয় মেটানোর জন্য তাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে যে অর্থ সংগ্রহ করা হয় করে থাকে তাকে মূলত সরকারি আয় বলে। আমরা একটি চিত্রের একটি ছকের মাধ্যমে আমরা দেখব যে সরকারি আয়ের যে বিভিন্ন উৎস আছে সেই উৎসগুলো আমরা ছকের মাধ্যমে দেখব। এখানে আমরা ছকে দেখতে পাই যে সরকারি আয়ের উৎস হিসাবে দুই ভাগে বিভক্ত একটি ছক দেখতে পাই। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে আন্তর্জাতিক উৎস। অভ্যন্তরীণ উৎসের ভিতরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাই কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের ভিতরে আছে প্রত্যক্ষ কর, আছে পরোক্ষ কর। পরবর্তীতে আমরা দেখতে পাই কর বহির্ভূত যে রাজস্ব আছে সেখানে আছে প্রশাসনিক রাজস্ব, আছে বাণিজ্যিক রাজস্ব। তারপরে আছে অভ্যন্তরীণ উৎসের আরেকটি খাত হচ্ছে অকর রাজস্ব। সেখানে আমরা দেখতে পাই সরকারি সম্পদ হতে আয়, জরিমানা ও ক্ষতিপূরণ, দেখতে পাই বিশেষ কর, আছে ঋণের সুদ, সরকারি ঋণ এবং নোট ইস্যু। এবং আন্তর্জাতিক উৎসে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সংখ্যা, আছে ধনী দেশ ও দাতা সংস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর রাজস্বের ভিতরে এবং কর বহির্ভূত যে রাজস্বের ভিতরে যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো একটু আলোকপাত করব। এখানে আছে প্রত্যক্ষ কর, আছে পরোক্ষ কর। আমরা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কি সেই বিষয়গুলো জানবো। প্রত্যক্ষ কর হচ্ছে যে করের কর ঘাত এবং কর পাত যখন একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ করের ভার অন্যের উপর চাপানো যায় না, তাকেই প্রত্যক্ষ কর বলে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে পরোক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে তোমার যে করের করঘাত এবং করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে বা করের ভার নিশ্চিতভাবে অন্যের উপর চাপানো যায় তাকেই বলা হয় পরোক্ষ কর। আমরা কর বহির্ভূত রাজস্বের ভিতরে দেখতে পাই প্রশাসনিক রাজস্ব, আছে বাণিজ্যিক রাজস্ব। আমরা প্রশাসনিক যে রাজস্ব আছে তার ভিতরে আমরা দেখতে পাই সরকার বলছে যে কর ছাড়াও অন্যান্য যে উৎস থেকে সরকার আয় করে থাকে তাকে বলে কর বহির্ভূত রাজস্ব। এখানে আমরা দেখতে পাই সরকারের নিকট থেকে কোনো বিশেষ উপকারের পরিবর্তে রাষ্ট্রের নাগরিকবৃন্দ স্বেচ্ছায় যে অর্থ প্রদান করে তাকে বলে প্রশাসনিক রাজস্ব। প্রশাসনিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে গিয়ে উপজাত হিসেবে সরকার এ ধরনের রাজস্ব পেয়ে থাকে। অধ্যাপক টেইলর এখানে টেইলরের মতে বলেছেন যে লাইসেন্স ফি, জরিমানা এবং জামানত বাজেয়াপ্ত এই বিশেষ দরের আদায় এগুলো হচ্ছে প্রশাসনিক রাজস্ব আওতাভুক্ত। যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, রেডিও টেলিভিশনের লাইসেন্স ফি, আদালতে জরিমানা আদায়, নির্বাচনে জামানত বাজেয়াপ্ত থেকে আয়, এই সবই হচ্ছে প্রশাসনিক রাজস্ব। পরবর্তীতে আমরা দেখতে পাই বাণিজ্যিক রাজস্ব। বাণিজ্যিক রাজস্বের ভিতরে আমরা দেখতে পাই যে বর্তমান যুগে অনেক দেশ রাষ্ট্রীয় মালিকানাধীনে বহু প্রতিষ্ঠান ও শিল্প পরিচালনা করে থাকে, পরিচালিত হয় বা করে থাকে। এইসব প্রতিষ্ঠানের সৃষ্ট যে সেবা বিক্রয় আছে সেই বিক্রয় করে রাষ্ট্র বা সরকার যে অর্থ সংগ্রহ করে থাকে তাকে বাণিজ্যিক রাজস্ব বলে। যেমন আমরা দেখতে পাই রেলওয়ে ও বিমান থেকে ভাড়া, ডাক ও তার বিভাগ থেকে মাসুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন, ব্যাংক বিমা ও মৌলিক যে বাড়ি শিল্প সেখান থেকে মুনাফা, এই সবই হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী দেখতে পাই অকর রাজস্ব, অর্থাৎ সরকারি সম্পদ হতে আয়। সরকারি সম্পদ বলতে আমরা এখানে সরকারি সম্পদ হতে আয় বলতে এখানে আমরা সরকারি সম্পদ রাষ্ট্রীয় যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলোকেও আমরা বলতে পারি যে দেশে বিদ্যমান যেসব প্রাকৃতিক আবিষ্কৃত যেসব প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক গ্যাস, তেল, খনিজ, মূল্যবান ধাতব পদার্থ, কয়লা, বনভূমি, এসব সব কিছুরই মালিক হচ্ছে সরকার। এসব সম্পদ বিক্রি করে অর্জিত আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং সরকার রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য তা ব্যবহার করতে পারে। অথবা এসব সম্পদ ব্যবহারের মাধ্যমে নির্মিত যেসব শিল্প কারখানা হতে যে অতিরিক্ত রাষ্ট্রীয় আয় সৃষ্টি হতে পারে। আছে বিভিন্ন ধরনের দান এবং অনুদান আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখব যে বিশেষ আদায়, এক ধরনের বিশেষ আদায় হয়। বিশেষ আদায় বলতে আমরা বুঝি যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ব্যক্তি বিশেষের যে আর্থিক লাভ হয় তা কিছু অংশ বাধ্যতামূলক বিবিধ আয় বলতে আমরা সরকারের যে বিষয়টি আমরা দেখতে পাই। এইসব উৎস বাইরেও যে একটি উৎস আছে সেটি হচ্ছে বিবিধ আয়। সেই বিবিধ আয় বা বিশেষ আদায় আমরা যদি বলি যে বিশেষ আদায় হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ব্যক্তি বিশেষের যে আর্থিক লাভ হয় তার কিছু অংশ বাধ্যতামূলক সংগ্রহ করাকে বলা হয় বিশেষ আদায়। অধ্যাপক টেইলর এখানে বলেন যে এরূপ আদায়কে প্রশাসনিক রাজস্বের অন্তর্ভুক্ত করলেও অধ্যাপক ডাল্টন এটিকে ভিন্ন বৈশিষ্ট্যের কারণে পৃথকভাবে বিবেচনার সুপারিশ করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই ধরনের আদায় চালু করা হয়
উন্নত দেশসমূহের সরকারের এই খাতে অবদান বেশি, তাই আদায়ও বেশি। আমরা বিশেষ ধরনের আদায়ের পরবর্তীতে আমরা যাব বিবিধ হচ্ছে যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেখানে সরকারের স্থানীয় উৎস আলোচিত এসব ছাড়াও সরকারের যে স্থানীয় কর, যে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা ও জেলা পরিষদের যে করগুলো আছে স্থানীয় কর, সেই সব স্থানীয় কর আমরা এখানে বলতে পারি বিবিধের ভিতরে আসবে। এবং সরকারি ঋণ, সুদ, নোট প্রচলন, যুদ্ধের যে ক্ষতিপূরণ, সম্পত্তি যে বাজেয়াপ্তকরণ, বাধ্যতামূলকভাবে ঋণ এবং পুরস্কার, টাকশাল ও সরকারি প্রকাশনা ইত্যাদিতে আমরা এখানে বিশেষ কর, ঋণের সুদ এবং সরকারি নোট ইস্যু, এই বিষয়গুলো সবই অকর রাজস্বের ভিতর থেকে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের সরকারের অর্থাৎ বাংলাদেশ সরকারের যে আয়ের যে উৎসসমূহ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। কোন কোন খাত থেকে বাংলাদেশ সরকার আয় করে থাকে সেগুলো আমরা দেখব। যে কর রাজস্ব আছে, আয়কর, তারপর আছে মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, পরবর্তীতে সম্পূরক শুল্ক, অন্যান্য কর ও শুল্ক, মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, নন জুডিশিয়াল স্ট্যাম্প, বিদ্যুৎ শুল্ক, রেজিস্ট্রেশন, কর বহির্ভূত রাজস্ব, লভ্যাংশ, মুনাফা, সুদ, সাধারণ প্রশাসন, অর্থনৈতিক সেবা, ভাড়া ও ইজারা, টোল ও লেভি, অবাণিজ্যিক বিক্রয়, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন, বন, জরিমানা, দণ্ড এবং বাজেয়াপ্তকরণ। বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির কিছু উপায় নিয়ে আমরা এখন সুপারিশ করব। সেই বাংলাদেশ সরকার আয় বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো হল যে করের ভিত্তি সম্প্রসারণ ও যৌক্তিকীকরণ, এটি সরকারের আয় বৃদ্ধির প্রত্যক্ষ পদক্ষেপ। অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় পরিহার, এই পদ্ধতিও প্রত্যক্ষ পদক্ষেপ হিসেবে বিবেচিত। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রবর্তন, এর ফলে রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ বন্ধ হবে এবং সরকারের আয় বৃদ্ধি পাবে। সরকারি ও বেসরকারি প্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগদান, এর ফলে অপচয় হ্রাস পাবে এবং নির্ধারিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। দেশীয় পরিকল্পনাবিদদেরকে পরিকল্পনা প্রণয়নে নিয়োগদান, দীর্ঘদিন লোকসানের সম্মুখীন যে রাষ্ট্রীয় শিল্প কারখানা সেগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর, দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে উৎপাদন ও রপ্তানি ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতির সুফল অর্জন করা সম্ভব হলে সরকারের আয় বৃদ্ধি পাবে। পরবর্তীতে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, এই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশে বিদ্যমান থাকলে উৎপাদন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে সরকারি আয়ের উৎস প্রসারিত হবে। আমরা পরবর্তীতে বলতে পারি যে শর্তযুক্ত ঋণ গ্রহণ অপেক্ষা শর্তহীন বা সহজ শর্তে আমরা ঋণ গ্রহণ করব। দান, অনুদান গ্রহণ করে তা যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা সরকারের আয় বৃদ্ধি করতে পারি। বেসরকারি খাতের সম্প্রসারণ, দক্ষ এবং প্রতিযোগিতামূলক অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারি আয়ের ভিত্তিতে বৃদ্ধি প্রসারিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো থাকবে সেই বাড়ির কাজগুলো আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে, প্রথমে আছে সরকারি অর্থ ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করো। তার পরবর্তী আছে সরকার ঋণ গ্রহণ করে কেন। 3 নম্বর আছে শুধু জনগণের মৌলিক চাহিদা পূরণই কি সরকারের ব্যয়ের উদ্দেশ্য, বুঝিয়ে লেখো। দিন দিন সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে কেন। পরবর্তীতে আছে সরকারি ব্যয় সরকারের রাজস্ব ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ খাত, ব্যাখ্যা করে। সর্বশেষ যেই প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেন, প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি, ব্যাখ্যা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে যে আলোচনা করলাম সেখানে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, অথবা তোমরা আমার ফেসবুক আইডিতে বা মেসেঞ্জার আইডিতে তোমরা তোমাদের সমস্যাগুলো লিখতে পারো। সেখানে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তোমরা এই নাম্বারে তোমরা
0191622391 তাছাড়া ফেসবুক আইডিতে তোমরা যোগাযোগ করতে পারো। দেবনাথ সূত্রধর নামে যে ফেসবুক আইডি আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান এই করোনা পরিস্থিতিতে সারা দেশে যে মহামারী, সারা পৃথিবীতে যে মহামারী আকার দেখা দিচ্ছে, করোনা পরিস্থিতি, তোমরা নিজেরা অবশ্যই নিরাপদে থাকবে, সাবধানে থাকবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমরা অবশ্যই ঘরের ভিতরেই থাকবে এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।